সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। গত ক্লাসে বলেছিলাম আজ আমরা নাটক পড়া শুরু করব। প্রথম দিকে আমরা কিছু কিছু অংশ স্ক্রিপ্ট দেখে আমাদের পাঠ করতে হবে। তারপরে একটা বিশেষ অবস্থায় বা জায়গায় পৌঁছেই আমরা হয়তো আর পড়বো না, পড়ার প্রয়োজন যখন হবে না তখন আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাব। কিন্তু সেই আলোচনার পর্যায়ে পৌঁছার জন্যে আমাদের কিছু বিষয় কত দূর আমাদের পাঠের মধ্যে থাকতে হবে এবং সেই পাঠ করতে করতেই আমরা কিছু বিষয় বুঝেও নিতে সক্ষম হব। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য দেখো, তোমরা বই করে দেখো, ওখানে আছে সময় উল্লেখ আছে 1756 সাল 19 জুন ফোর্ট উইলিয়াম দুর্গ, যেখানে ইংরেজের সঙ্গে নবাবের যুদ্ধের সমাপ্তি পর্যায়ে ইংরেজদের পরাজয় এবং নবাবের জয়, ওই মুহূর্তে যে কথোপকথনগুলো চলছে তাই নিয়েই এই দৃশ্যটি। শিল্পীবৃন্দ এখানে লেখা আছে ব্রিগেডে। মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে ক্যাপ্টেন ক্লেটন, ওয়ালি খান, জর্জ, সালওয়াল, উমিচাঁদ, মীরমর্দন, মানিকচাঁদ, সিরাজ, রায়দুল্লাহ, ওয়ার্স। তারপরে কি হতে যাচ্ছে পরবর্তী আমরা কেবল সংলাপে শুনবো, কোনো ব্যাখ্যা বিবরণ নয়। আর যেখানে ব্যাখ্যা বিবরণের দরকার হবে সেটি ব্র্যাকেটের মধ্যেই সেটা বুঝবার জন্য আমাদের দেওয়া হয়েছে। তো সংলাপ শুরুর আগে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেটিও একটু বলে নিচ্ছে। নবাব সৈন্য দুর্গ আক্রমণ করছে। দুর্গের ভেতরে প্রজাদের অবস্থা শোচনীয়, তবু যুদ্ধ না করে উপায় নেই। তাই ক্যাপ্টেন ক্লেটন দুর্গ প্রাচীরের এক অংশ থেকে মুষ্টিমেয় গোলন্দাজ নিয়ে কামান চালাচ্ছে। ইংরেজ সৈন্যের মনে কোনো উৎসাহ নেই, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। অর্থাৎ যুদ্ধ চলছিল আরও আগে থেকেই, কিন্তু এই যুদ্ধে উভয় পক্ষ তাদের শক্তিমত্তা নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু যুদ্ধের এক পর্যায়ে দেখা যায় স্বাভাবিক নিয়মে এক পক্ষে দুর্বল হয়ে পড়ে আর এক পক্ষ খুবই আক্রমণাত্মক ভূমিকা অবতীর্ণ হয়। তো সুতরাং এখানেও দেখা যাচ্ছে ইংরেজরা এই ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ যখন করছে নবাব, সেই যুদ্ধের মধ্যে ইংরেজরা অনেকটা এখন দুর্বল অবস্থায়। সুতরাং এই জন্য তারা যুদ্ধে আছেন কিন্তু তাদের মনে কোনো উৎসাহ নেই, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। এমত অবস্থায় সংলাপ শুরু হচ্ছে। নাটকের প্রথম সংলাপটি ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে সেই ক্যাপ্টেন ক্লেটনের। তিনি সৈনিকদের, ওই নিরুৎসাহিত আতঙ্কগ্রস্ত সৈনিকদের উৎসাহ প্রদান করছেন। প্রাণপণে যুদ্ধ করা সাহসী ব্রিটিশ সৈনিক, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা। ভিক্টোরিয়া ডেথ, ভিক্টোরিয়া ডেথ। এটা একজন যুদ্ধের ময়দানে তার ক্যাপ্টেনের যে লক্ষ্য, তার সৈনিকদের উদ্দীপ্ত রাখা যে কোনো অবস্থায়, সেই কাজটি তিনি করেছেন। বলছেন, প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা। মাঝামাঝি কোনো অবস্থান থাকতে পারে না। ভিক্টোরি ডেথ, ভিক্টোরি ডেথ, জয় অথবা মৃত্যু, জয় অথবা মৃত্যু। এই সংলাপের পর দেখা গেল যে গোলাগুলির শব্দ প্রবল হয়ে উঠছে, অর্থাৎ নবাব সৈন্যের আরও কাছাকাছি চলে আসতেছে। ক্যাপ্টেন ক্লেটন একজন বাঙালি গোলন্দাজের দিকে এগিয়ে গেলেন। বাঙালি গোলন্দাজ কেন? ব্রিটিশদের সঙ্গে সে নবাবের যুদ্ধ হচ্ছে, এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে। যদি যুদ্ধটা সরাসরি ব্রিটিশের সঙ্গে বাঙালিদের হতো তাহলে বাঙালি কি সেই অবস্থানে থাকতে পারত? সুতরাং এখান থেকে একটা ইঙ্গিত আছে, নবাবের সঙ্গেই ইংরেজের যুদ্ধ কিংবা ব্রিটিশদের যুদ্ধ হচ্ছে। সুতরাং ইংরেজদের পক্ষ হয়ে নবাবের বিরুদ্ধে কোনো বাঙালি গোলন্দাজও এখানে যুদ্ধ করছে, এখানে স্পষ্ট। ক্লেটন বলছে, তোমরাও প্রাণপণে যুদ্ধ করো বাঙালি বীর, বিপদ আসন্ন দেখে কা পুরুষের মতো হাল ছেড়ে দিও না, যুদ্ধ করো, প্রাণপণে যুদ্ধ করো, ভিক্টোরিয়া ডেথ। তার এটা ধোয়ার মতো হয়ে গেছে, অবিরত সে কথাটা বলছে, জয়লাভ অথবা মৃত্যুবরণ। এবং প্রথমে সে উদ্দীপ্ত করতে চেষ্টা করেছে ব্রিটিশ সৈনিকদের, তারপরে আবার দেখা যাচ্ছে তাদের সঙ্গে যারা ছিল বাঙালি সৈনিক তাদেরকে বীর হিসাবে অভিহিত করছেন। তোমরাও প্রাণপণে যুদ্ধ করো বাঙালি বীর, বিপদ আসন্ন দেখে কা পুরুষের মতো হাল ছেড়ে দিও না। এই সংলাপের পর, এই কথা বলার পর তখন একজন প্রহরী বাইরে থেকে এসে প্রবেশ করলো।
তার নাম ওয়ালি খান। ওয়ালি খান বলছেন, যুদ্ধ বন্ধ করবার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন। নবাব সৈন্য দুর্গের কাছাকাছি এসে পড়েছে, সুতরাং যুদ্ধ বন্ধ কর। বাইরের পরিস্থিতি ভালোভাবে যিনি পর্যবেক্ষণ করে এসছেন তিনি বলছেন যে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা ছাড়াও কোনো উপায় নেই। জন্য ওয়ালি খান ক্যাপ্টেন ক্লেটনকে অনুরোধ করছেন যে যুদ্ধ বন্ধ করার জন্য আদেশ দেন। নামটা মনে রাখতে হবে, ওয়ালি খান। তখন ক্যাপ্টেন ক্লেটন বলছে, না না, যুদ্ধ বন্ধ হবে না। যুদ্ধ বন্ধ করলে কী হবে, এখন বিপদ তো আরও ভয়াবহ হবে। তখন ওয়ালি খান বলছেন, এখনই যুদ্ধ বন্ধ করুন। নবাব সৈন্যের কাছে আত্মসমর্পণ না করলে দুর্গের একটা প্রাণীকেও তারা রেহাই দেবে না, অর্থাৎ সকলকে মেরে ফেলবে। সুতরাং আমরা যারা আছি এখানে আমাদের জীবনের আশা বাঁচিয়ে রাখবার জন্য অন্তত আমরা যুদ্ধের বিধি অনুসারে যুদ্ধ বন্ধ করে তাদের কাছে আত্মসমর্পণ যদি করি, হয়তো প্রাণটা বেঁচেও যেতে পারে। ক্লেটন অত্যন্ত ক্ষুব্ধ হলেন। ক্ষুব্ধ হয়ে যা বললেন, চুপ বেঈমান, কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না। দেখো, একটু আগে সে বাঙালি বীর বলেছিল, আবার বাঙালি মুহূর্তেই তার কাছে কাপুরুষ হয়ে গেছে। তার চিন্তার বিপরীতে যখন চলে গেল অবস্থাটা, তখন ওয়ালি খানও ছাড়বার পাত্র নয়। তিনি বলছেন, একটু আগে যে কথা বলেছিলাম বাঙালি কেন ইংরেজের পক্ষে, এই কথাটি এই ওয়ালি খানের সংলাপের মধ্যে পাওয়া যাবে। ওসব কথা বলবেন না সাহেব, ইংরেজের হয়ে যুদ্ধ করছে কোম্পানির টাকার জন্যে, তা বলে বাঙালি কাপুরুষ নয়। যুদ্ধ বন্ধ না করলে নবাব সৈন্য এক করে তার প্রমাণ দেবে। সুতরাং তিনিও পাল্টা হুমকি ছড়ে দিলেন। তার প্রতি আনুগত্য নয়, মূলত অর্থের জন্যই সে ইংরেজের হয়ে যুদ্ধ করছে। ক্যাপ্টেন ক্লেটন বলছেন, হোয়াট, যত বড় মুখ নয় তত বড় কথা। এ কথা বলে সঙ্গে সঙ্গে সে ওয়ালি খানকে চড় মারার জন্য এগিয়ে যাচ্ছে। তার রাগ ক্রোধ কীভাবে প্রশমিত হচ্ছে না, কিন্তু চট মারতে পারেনি। তার আগেই অপর একজন রক্ষী দ্রুত প্রবেশ করলো। তার এই দ্রুত প্রবেশের অবস্থা দেখে সে চিন্তিত হয়ে পড়ল। সুতরাং ওয়ালি খানকে আর চট মারার সুযোগ হলো না। জর্জ যে আসছে তার নাম জর্জ। সে বলছে, ক্যাপ্টেন ক্লেটন, অধিনায়ক এনসাইন পিকার্ডের পতন হয়েছে। প্যারিস পয়েন্টের সমস্ত চাউনি ছাড়কার করে দিয়ে বাড়ি বাড়ি কামান দিয়ে নবাব সৈন্য দুর্গের দিকে এগিয়ে আসছে। দুঃসংবাদ, অত্যন্ত ভয়াবহ দুঃসংবাদ। সে বলছেন, অধিনায়ক এনসাইন পিকার্ডের পতন হয়েছে। তাকে ওই জায়গায় দায়িত্ব দিয়েছিল যুদ্ধ পরিচালনার, তিনি পারেননি। প্যারিস পয়েন্টের সমস্ত চাউনি ছাড়কার করে দিয়ে ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্য দুর্গের কাছে এগিয়ে আসছে। সুতরাং এই মুহূর্তে কী করা, সংবাদটা জানালো। ক্লেটন বলছেন, তারা কী করে তারা এখানে আসবার রাস্তা খুঁজে পেল? তারা হয়তো রাস্তাটা বন্ধ করে দিয়েছিল, কিংবা রাস্তাটায় লুকিয়ে ফেলেছিল তাদের দৃষ্টিতে যে না পড়ে। কিন্তু সে ভাবছে এই রাস্তা গোপন, সংগোপন একটি পথ, যে এই পথ দিয়ে এখানে প্রবেশ করা যাবে। তারা কী করে সেটা খুঁজে পেল? জর্জ বলছে, উমিচাঁদের গুপ্তচর নবাব চাউনিতে খবর পাঠিয়েছে। নবাবের পদাধিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসছে, আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠাকাল পেরিয়ে বন্যস্রোতের মতো ছুটে আসছে। পথ পেয়ে গেল কীভাবে সে ধারণা করলো, উমিচাঁদের গুপ্তচর। তাহলে উমিচাঁদ একটা চরিত্রে আবির্ভূত হলে কে সেই উমিচাঁদ, আমরা ধীরে সুস্থে তা জানতে পারবো। তখন ক্লেটন বলছে, বাধা দেওয়ার কেউ নেই। ক্ষিপ্ত স্বরে বলছেন, ক্যাপ্টেন মেনচিন দমদমের রাস্তাটা উড়িয়ে দিতে পারেনি। জর্জ বলছেন, ক্যাপ্টেন মেনচিন, কাউন্সিলর ফকল্যান্ড আর ম্যানিংহাম নৌকায় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন। এটাও কেমন কথা, যুদ্ধক্ষেত্র থেকে অধিনায়করা, ক্যাপ্টেন কর্নেলরা পালিয়ে যাবে? তখন ক্লেটন ক্রুদ্ধ স্বরে আবার বলছেন, কাপুরুষ বেঈমান, জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়। চালাও, গুলি চালাও, নবাব সৈন্যদের দেখিয়ে দাও যে বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তান কতখানি দুর্জয় হয়ে ওঠে। সে আসলে ক্লেটনের এই সংলাপটা তার ভেতরকার আতঙ্ক ভয়কে কাটিয়ে একটু স্থির হওয়ার একটা প্রয়াস তিনি চালিয়েছেন এখানে। এই সংলাপ শুরু করার সঙ্গে সঙ্গে জন হালওয়েল প্রবেশ এবং জর্জ সংবাদ দিতে এসেছিলেন, সংবাদ দিয়ে সে চলে গেলেন। এখন ওখান থেকে বাইরে থেকে আবার জন হালওয়েল প্রবেশ করলেন। হালওয়েল তিনি বলছেন, এখন গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি ক্যাপ্টেন ক্লেটন? ওই যে ক্যাপ্টেন ক্লেটন বলছে ইংল্যান্ডের বীর সৈনিক, গুলি চালাও চালাও। কিন্তু হালওয়েল প্রবেশ করে বলছেন, এখন গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি ক্যাপ্টেন ক্লেটন? ক্লেটন বলছে, যুদ্ধ করতে করতে প্রাণ দেওয়া ছাড়া আর উপায় কি সার্জেন্ট হালওয়েল?
আসলে হতাশার সুর চলে আসছে এখন তাদের কণ্ঠে। হালওয়াল বলছে, আমার মনে হয় গভর্নর রজার ড্রেকের সঙ্গে একবার পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করা এখন যুক্তিসঙ্গত। কে? হালওয়াল পরামর্শ দিচ্ছেন। একটু আগে সেই পরামর্শটা ওয়ালি খান দিয়েছিল, তাকে কাপুরুষ বেঈমান বলেছিল। এখন একই পরামর্শ নিয়ে এসেছেন আরও সুনির্দিষ্ট পরামর্শ হালওয়াল। তখন সে বলছে, আমার মনে হয় গভর্নর রজার ড্রেকের সঙ্গে একবার পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করা এখন যুক্তিসঙ্গত। ক্লেটন বলছে, তা থেকে নবাবের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই ভেবেছেন? হালওয়াল বলছেন, তবে কিছুটা আশা থাকবে, কিন্তু যুদ্ধ করে টিকে থাকার কোনো আশা নেই। গোলাগুলি যা আছে তা দিয়ে আজ সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করা যাবে না। ডাচদের কাছে, ফরাসিদের কাছে, সবার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম, কিন্তু সৈন্য তো দূরের কথা, এক ছটাক বারুদ পাঠিয়েও কেউ আমাদের সাহায্য করলো না। অর্থাৎ তাদের বিদেশি কোনো বন্ধু তাদের আর সাহায্য করতে রাজি হয়নি। এই কথা বলার পরে দেখা যাচ্ছে বাইরে গোলার আওয়াজ প্রবলতর হয়ে উঠল, অর্থাৎ নবাব সৈন্যরা আস্তে আস্তে আরও কাছে চলে আসছে দুর্গের। ক্লেটন বলছে, তাহলে আপনি এখানে অপেক্ষা করুন, আমি গভর্নর ড্রেকের সঙ্গে একবার আলাপ করে আসি। ওই যে বললেন রজার ড্রেকের সঙ্গে আলাপ করার জন্য। এদিকে বাইরে গোলার শব্দ, প্রচণ্ড অবস্থা। এরকম অবস্থায় হালওয়ালকে রেখে জায়গায় রেখে ক্যাপ্টেন ক্লেটন বলছে, তাহলে আপনি এখানে অপেক্ষা করুন, আমি গভর্নর ড্রেকের সঙ্গে একবার আলাপ করে আসি। ক্লেটন প্রস্থান করলেন এবং বাইরে থেকে যথারীতি গোলাগুলির আওয়াজ আসছে। হালওয়াল চিন্তিতভাবে এদিক এদিক পায়চারি করছে। হালওয়াল পায়চারি হঠাৎ থামিয়ে চিৎকার করে, এই কে আছো? এ কথা শোনার সঙ্গে সঙ্গে একজন রক্ষী প্রবেশ করলো। জর্জ বলে, ইয়েস স্যার, আমি আছি। হালওয়াল বলছে, উমেচাঁদকে বন্দি করে কোথায় রাখা হয়েছে? পাশে একটা ঘরেই। তাকে এখানে নিয়ে এসো। রাইট স্যার। অর্থাৎ নিয়ে আসার জন্য সে দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল। উমিচাঁদকে নিয়ে আসলো মঞ্চে। তখন উমিচাঁদ প্রবেশ করতে করতে হালওয়ালকে বলছেন, হালওয়াল হচ্ছে আসলে সার্জন, একজন ডাক্তার হাসপাতালের। তখন উমিচাঁদ প্রবেশ করতে করতে বলছেন, সুপ্রভাত সার্জন হালওয়াল। হালওয়াল বলছে, সুপ্রভাত, তাই না উমিচাঁদ? গোলাগুলির আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে যায়। হালওয়াল বিস্মিতভাবে দুঃখ থাকি বলেছে, নবাব সৈন্যের গোলাগুলি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন বলুন তো? উমিচাঁদ একটু কান পেতে শুনল। আসলে বিদ্রুপ করছে উমিচাঁদ এখন। বোধহয় দুপুরের আহারের জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে, এই জন্য এই গোলাগুলি এখন বন্ধ রয়েছে। হালওয়াল বলছে, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে উমিচাঁদ। আপনি নবাবের স্বর্ণাধ্যক্ষ মানিকচাঁদের কাছে একখানা পত্র লিখে পাঠান, তাকে অনুরোধ করুন নবাব সৈন্য যেন আর যুদ্ধ না করে। উমিচাঁদ বলছেন, বন্দির কাছে প্রার্থনা কেন সার্জন হালওয়াল? কঠিন স্বরে বলছে, আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই। উমিচাঁদ নবাবের গুপ্তচর, এটা শুনেছে। এখন সে ইংরেজের বিপক্ষে, ইংরেজের ধ্বংস কামনা করছে। সুতরাং হালওয়াল তাকে যে অনুরোধ পাঠিয়েছে, এখন সে কতটুকু করবে সেটা দেখার বিষয়। জর্জের প্রবেশ। জর্জ বলছেন, সার্জন হালওয়াল, গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন নৌকা করে পালিয়ে গেছেন। হালওয়াল বলছে, দুর্গ থেকে পালিয়ে গেছেন? জর্জ বলছে, গভর্নরকে পালাতে দেখে একজন রক্ষী তার দিকে গুলি ছুড়েছিল, কিন্তু তিনি আহত হননি। উমিচাঁদ সুযোগটা পেয়ে গেল। সে বলছে, দুর্ভাগ্য, পরম দুর্ভাগ্য। শ্লেষ আর বিদ্রুপ বেশি হালওয়ালকে একেবারে যেন অপদস্থ করে বলছেন সে। হালওয়াল বলছে, যুদ্ধ করতে করতে প্রাণ দেবে বলে 8 ঘন্টা আগেও প্রতিজ্ঞা করেছিলেন ক্যাপ্টেন ক্লেটন, শেষে তিনিও পালিয়ে গেলেন। উমিচাঁদ ব্রিটিশ সিংহ বয়ে লেজ গুছিয়ে নিলেন। এ বড় লজ্জার কথা। কিন্তু হালওয়াল এই বিদ্রুপ আর গায়ে মাখবার অবসর কোথায় তার? এখন জীবন রক্ষায় হচ্ছে বড় দায়। তখন হালওয়াল বলছে, উমিচাঁদ, এখন উপায়? এখন কি করব? তুমি আমাদের সহায় একটু উপায় বাতলে দাও। তখন উমিচাঁদ বলছেন, আবার কি? ক্যাপ্টেন কর্নেলরা সব পালিয়ে গেছেন। এখন ফাঁকা ময়দানে গায়েস হাসপাতালে হাতুড়ে সার্জন জন জেফানিয়া হালওয়াল সর্বাধিনায়ক। আপনি এখন কমান্ডার ইন চিফ। আবার গোলাগুলির শব্দ বেশি আসতো প্রচণ্ডভাবে। তখন হালওয়াল হতাশ বলছেন, উমিচাঁদ বলছে, আচ্ছা, আমি রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ প্রাকারের সাদা নিশান উড়িয়ে দিন।
উমিচাঁদের প্রস্থান হঠাৎ বাইরে গোলমালের শব্দ শোনা গেল। বেগে আবার জর্জ আসলো। জর্জ বলছে, সর্বনাশ হয়ে গেছে, একদল ডাচ শূন্য গঙ্গার দিককার ফটক ভেঙে পালিয়ে গেছে। সেই পথ দিয়ে নবাবের সশস্ত্র পদাধিক বাহিনী হুড় হুড় করে কেল্লার ভেতরে ঢুকে পড়েছে। হালওয়াল বলছে, সাদা নিশান উড়াও, দুর্গ তরুণে সাদা নিশান উড়িয়ে দাও। অর্থাৎ আমরা সন্ধির প্রস্তাব পাঠাচ্ছি। সাদা নিশান হচ্ছে যুদ্ধবিরতি, সন্ধির সংকেত। জর্জ ছুটে গিয়ে একটি নিশান উড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে নবাব সৈন্যের অধিনায়ক রাজা মানিকচাঁদ ও মীরমর্দনের প্রবেশ। মীরমর্দন বলছে, এই যে দুশ্মনেরা এখান থেকেই গুলি চালাচ্ছে। হালওয়াল, আমরা সন্ধির সাদা নিশান উড়িয়ে দিয়েছি যুদ্ধের নিয়ম অনুসারে। মীরমর্দন, সন্ধি না আত্মসমর্পণ। মানিকচাঁদ বলছে, সবাই অস্ত্র ত্যাগ করো। মীরমর্দন, মাথার উপরে হাত তুলে দাঁড়াও। অর্থাৎ এখন তাদেরকে বিপর্যস্ত করে ফেলতে হবে, এইটাই যুদ্ধের একটা ধারা। হয়তো তারা যখন এখন পরাজিতদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে ফেলবার একটা কৌশল কিংবা প্রক্রিয়া বলবো, তখন মানে কথা বলা একজন একটা বলছে, সেটা পালন করতে না করতে আরেকজন আরেকটা বলছে, এইভাবে একটা বিপর্যয়কর মানসিক পরিস্থিতি সৃষ্টি করে তাদের ভিতরে। মীরমর্দন বলো, সন্ধির আত্মসমর্পণ। আর মানিকচাঁদ, সবাই অস্ত্র ত্যাগ করো। মীরমর্দন সঙ্গে সঙ্গে বলছে, মাথার ওপর হাত তুলে দাঁড়াও। মানিকচাঁদ দেখলো সবাই মাথার ওপর হাত তুলে দাঁড়িয়েছে, কিন্তু হালওয়াল সে তো নেতা, তার একটা আত্মসম্মান আছে, কিন্তু সে দাঁড়ালো না। তখন মানিকচাঁদ বলল, তুমি হালওয়াল, তুমিও মাথার উপর দুহাত তুলে দাঁড়াও, কেউ এক চুল নড়লে প্রাণ যাবে। সঙ্গে দ্রুত গতিতে, অর্থাৎ তারা একটা পরিস্থিতি তৈরি করলো, নবাব প্রবেশ করবে, তার আগে নিরাপদ নিশ্চিদ্র একটা নিরাপদ ব্যবস্থা এখানে তৈরি করা হলো। দ্রুত গতিতে নবাব সিরাজের প্রবেশ। সঙ্গে সশস্ত্র সেনাপতি রায়দুল্লভ। বন্দীরা কুর্নিশ করে এক পাশে সরে দাঁড়ালো। সিরাজ চারদিকে একবারে ভালো করে দেখে নিয়ে ধীরে ধীরে হালওয়ালের দিকে এগিয়ে গেলেন। এখন নবাব, নিস্তব্ধ পরিবেশ, কি বলছে কি করছে সেদিকে সবাই তাকিয়ে আছেন। সিরাজ প্রথম সংলাপটি বলছে, কোম্পানির ঘুষখোর ডাক্তার, রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসছ। তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেবার জন্য তৈরি হওয়া হালওয়াল। হালওয়াল বলছে, আশা করি নবাব আমাদের উপরে অন্যায় জুলুম করবেন না। সিরাজ বলছে, জুলুম? এ পর্যন্ত তোমরা যে আচরণ করে এসছো, তাতে তোমাদের উপরে সত্যিকার জুলুম করতে পারলে আমি খুশি হতাম। গভর্নর ড্র্যাক কোথায়? হালওয়াল বলছেন, জবাব দিচ্ছেন, তিনি কলকাতার বাইরে গেছেন। আসলে কি বাইরে? নবাব কি জানবেন না? অবশ্যই। নবাবের সংলাপে কে বলছে? নবাব বলছে, কলকাতার বাইরে গেছেন না প্রাণ নিয়ে পালিয়েছেন? আমি সব খবর রাখি হালওয়াল। নবাব সৈন্য কলকাতা আক্রমণ করবার সঙ্গে সঙ্গে রজার ড্রেক প্রাণ বেয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে। কিন্তু কৈফিয়ত তবু কাউকে দিতেই হবে। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র দরবারে স্পর্ধা ইংরেজ পেল কোথায়? আমি তার কৈফিয়ত চাই। দেখো, এখানে এই সংলাপটুকু নিয়ে একটু কথা বলবার আছে। আমি হয়তো আগেও একটু ইঙ্গিত করেছিলাম তোমাদের। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র দরবার স্পর্ধা ইংরেজ পেলে কোথায়? আমি তার কৈফিয়ত চাই। এই সংলাপটি যখন সিকান্দার আবু জাহল লিখছেন, তিনিও হয়তো প্রচণ্ড আবেগ তাড়িত হয়ে গিয়েছিলেন। একটু আগে আমরা দেখেছি একজন বাঙালি সৈনিক ইংরেজের পক্ষ হয়ে লড়াই করছে। সুতরাং এটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। সুতরাং বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র দরবারে স্পর্ধা ইংরেজ পেল কোথায়? ইংরেজ কি সত্যিকার অর্থেই বাংলার বুকে দাঁড়িয়েছে বটে, অস্ত্রটা কি সত্যিকার অর্থেই বাঙালির বিরুদ্ধে ধরেছে না নবাবের বিরুদ্ধে? নবাব বাঙালি হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু নবাবও তো বাঙালি নয়। কিন্তু আমরা নবাবকে ওই মুহূর্তে বাঙালি বানিয়ে ফেলেছি। আমাদের একজন নেতা দরকার হচ্ছিল, জাতীয় জাগরণের একটা আকাঙ্ক্ষা বোধ থেকেই আমরা এই কাজটি করেছি। এটাই নাট্যকারের সকল্পিত ইতিহাসের সত্য ঘটনা নয়। যাই হোক, কিন্তু আমাদের সমসাময়িক অবস্থার পরিপ্রেক্ষিতে এটি যদি স্বদেশপ্রেমের জন্য একটা উদ্দীপনা আমাদের ভিতরে তৈরি করতে পারে, সেখানে কিন্তু নাট্যকারের সফলতা ধরে নিতে হবে।
তো যাই হোক, খালওয়াল বলছেন আমরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইনি শুধু আত্মরক্ষার জন্যেই। সিরাজ বলছেন শুধু আত্মরক্ষার জন্যে কাশিম বাজারে কুটিতে তোমরা গোপনে অস্ত্র আমদানি করেছিলে, তাই না? খবর পেয়ে আমার হুকুমে কাশিম বাজার কুটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে আমার হুকুমে কাশিম বাজার কুটি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বন্দি করা হয়েছে ওয়াটস আর কলেটকে। রায়দুল্লাহ, অর্থাৎ পরের অংশটা ওদের উদ্দেশ্য নেই, পরের অংশটা কিন্তু রায়দুল্লভকে, একই সংলাপের উদ্দেশ্য কিন্তু দুজন, শেষের একটি শব্দ একটি বাক্য আরেকজনকে উদ্দেশ্য করে। তখন সে বলছে জাহাপনা সিরাজ, বন্দি ওয়াটসকে এখানে হাজির করুন। কুর্নিশ করে রায়দুল্লভের প্রস্থান। তখন সিরাজ বলছে তোমরা ভেবেছো তোমাদের অপকীর্তির কোনো খবর আমি রাখি না? ওয়াটস সহ রায়দুল্লভের প্রবেশ। তখন ওয়াটস ইউর এক্সেলেন্সি, জাহাপনা, এইরকম। সিরাজ বলছে আমি জানতে চাই তোমাদের অশিষ্ট আচরণের জবাবদিহি কে করবে? কাশিম বাজারে তোমরা গোলাগুলি আমদানি করেছো, কলকাতার চারপাশে গ্রামের পর গ্রাম তোমরা নিজেদের দখলে আনছ, দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করছো। আমার নিষেধ অগ্রাহ্য করে কৃষ্ণবল্লভকে তোমরা আশ্রয় দিয়েছ। বাংলার মসনদে বসবার পর আমাকে তোমরা নজরানা পর্যন্ত পাঠাওনি। তোমরা কি ভেবেছ এই সব অনাচার আমি সহ্য করব? ওয়াটস বলছে অনেক গুরুতর অভিযোগ তিনি করে ফেলেছেন তাদের বিরুদ্ধে। তার একটু আস্তে ধীরে জবাবটা দিচ্ছে। ওয়াটস বলছে আমরা আপনার অভিযোগের কথা কাউন্সিলের কাছে পেশ করব। সিরাজ বলছে তোমাদের দৃষ্টতার জবাবদিহি না হওয়া পর্যন্ত বাংলাদেশে তোমাদের বাণিজ্য করবার অধিকার আমি প্রত্যাহার করছি। ওয়াটস বলছে কিন্তু বাংলাদেশে বাণিজ্য করবার অনুমতি দিল্লির বাদশাহ আমাদের দিয়েছেন। দেখো এখানেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। নবাব, বাংলার স্বাধীন নবাব, তিনি বলছেন এই শাসিত এলাকা আমার, এখানে তার অনুমতির দরকার হবে এবং তিনি সেই অনুমতি প্রত্যাহার করছেন। আবার তারা বলছেন দিল্লির বাদশাহ থেকে, অর্থাৎ আরও বেশি শক্তির হুমকি তাকে প্রদর্শন করছেন পরোক্ষভাবে। সিরাজ বলছে বাদশাকে তোমরা ঘুষের টাকায় বশীভূত করেছ, তিনি তোমাদের অনাচার দেখতে আসেন না। হলওয়াল ইউর এক্সেলেন্সি, নবাব আলীবর্দী আমাদের বাণিজ্য করবার অনুমতি দিয়েছেন। এখন নবাব আলীবর্দী তার পূর্বতন নবাবের কথা বলছেন। সিরাজ বলছেন আর আমাকে তিনি যে অনুমতি দান করে গেছেন তা তোমাদের অজানা থাকবার কথা নয়। সে খবর অ্যাডমিরাল ওয়াটস, লিপার্টি, ক্লাইভ সকলেরই জানা আছে। মাদ্রাজে বসে ক্লাইভের লন্ডনের সিক্রেট কমিটির সঙ্গে যে পত্র আলাপ করে তা আমার জানা নেই ভেবেছ? আমি সব জানি, তবু তোমাদের অবাধ বাণিজ্যে এ পর্যন্ত কোনো বিঘ্ন ঘটায়নি। কিন্তু সদ্যবাহার তো দূরের কথা, তোমাদের জন্য করুণা প্রকাশ করাও নাই। ওয়াটস বলছে ইউর এক্সেলেন্সি, আমাদের সম্বন্ধে ভুল খবর শুনেছেন। আমরা এদেশে বাণিজ্য করতে এসেছি। উই হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইনটু পলিটিক্স। আমরা রাজনীতি করবো কেন? অর্থাৎ আমরা এখানে বাণিজ্য করতে এসেছি, রাজনীতি করতে নয়। আমরা অর্থ উপার্জন করতে এসেছি, সেটি আমাদের লক্ষ্য। সিরাজ বলছে তোমরা বাণিজ্য করো, তোমরা করো লুট, আর তাতে বাধা দিতে গেলেই তোমরা শাসন ব্যবস্থায় উলট পালট আনতে চাও। কর্ণাটকে দক্ষিণাত্যে তোমরা কী করেছো? শাসন ক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটতরাজের পথ পরিষ্কার করে নিয়েছ। বাংলাতেও তোমরা সেই ব্যবস্থা করতে চাও। তা না হলে আমার নিষেধ সত্ত্বেও কলকাতার দুর্গ সংস্কার তোমরা বন্ধ করে নি কেন? হলওয়াল, ফরাসি ডাকাতদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে চাই। কৈফিয়ত এক একটু দিচ্ছে, অত্যন্ত দুর্বল কৈফিয়ত। সিরাজ বলছে ফরাসিরা ডাকাত আর ইংরেজি অতি সজ্জন ব্যক্তি, কেমন? ওয়াটস, এই বিদ্রোহে জাতিগত যে আঘাত, এই আঘাতটাকে কিছুটা সামলে নিয়ে এসে আবার পাল্টা এক ধরনের হুমকিও নবাবকে প্রদর্শন করছে। ওই যে উঁচু জাত বলে একটা কথা আছে, জাতের যে তেজ, সে কিন্তু ছাড়ছে না। ওয়াটস যখন বলছে আমরা অশান্তি চাই না ইউর এক্সেলেন্সি। সিরাজ, চাওকে চাও না সে বিচার পরে হবে। রায়দুল্লাহ, জাহাপনা। সিরাজ, গভর্নর ড্রেকের বাড়িটা কামানের গোলায় উড়িয়ে নিশ্চিহ্ন করে দিন। গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে ঘোষণা করে দিন সমস্ত ইংরেজ যেন অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যায়। আশেপাশের গ্রামবাসীদের জানিয়ে দিন তারা যেন কোনো ইংরেজির কাছে কোনো প্রকার সওদা না বেচে। এই নিষেধ কেউ অগ্রাহ্য করলে তাকে গুরুতর শাস্তি ভোগ করতে হবে। নবাবের মতোই তার সিদ্ধান্ত ঘোষণা করলেন।
রায়তুল্লাহ হুকুম জাহাপনা। রায়তুল্লাহ হুকুম তামিলের জন্য তৈরি। সিরাজ বলছে, আজ থেকে কলকাতার নাম হলো আলীনগর। রাজা মানিক চাঁদ, আপনাকে আমি আলীনগরের দেওয়ান নিযুক্ত করলাম। এই কথাটুকু মনে রাখতে হবে, কোন সময় কোন জায়গার নাম পরিবর্তন করছে। কলকাতার নাম পরিবর্তন করলো প্রথম ফোর্ট উইলিয়াম দুর্গের সেই যুদ্ধে, এবং নামটি হলো আলীনগর। সেই আলীনগরের রাজা মানিক, আলীনগরের দেওয়ান মানে প্রশাসক নিযুক্ত করলেন কাকে? রাজা মানিক চাঁদকে। এই তথ্যগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মানিক চাঁদ বলছেন, জাহাপনার অনুগ্রহ, অর্থাৎ আমাকে যে এই জায়গার প্রশাসক নিয়োগ করেছেন এটার কৃতজ্ঞতা প্রকাশ করলেন, হবে জাহাপনার অনুগ্রহ। সিরাজ বলছে, আপনি অবিলম্বে কোম্পানির যাবতীয় সম্পত্তি আর প্রত্যেকটি ইংরেজের ব্যক্তিগত সম্পত্তি নবাব তহবিলে বাজেয়াপ্ত করুন। কলকাতা অভিযানের সমস্ত খরচ বহন করবে কোম্পানির প্রতিনিধিরা আর কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এখানকার প্রত্যেকটি ইংরেজ। মানিক চাঁদ, হুকুম জাহাপনা। সিরাজ বলছেন, উমিচাঁদের কাছে এসে তার কাঁধে হাত রেখে সিরাজ তখন বলছেন, নবাব, আপনাকে মুক্তি দেওয়া হলো উমিচাঁদ। তাহলে বোঝা গেল উমিচাঁদ ওই যে তাদের পথ দেখিয়েছে, এর আগে বললাম সৈন্যরা যে গোপন রাস্তাটিকে এইভাবে খুঁজে পেল, হয়তো উমিচাঁদের গুপ্তচর তাদের পথ দেখিয়েছে। তাহলে উমিচাঁদ নবাবের এই গুপ্তচর হিসাবে কাজ করছিল। এখানে সিরাজের এই তাকে মুক্তি দেওয়ার মধ্যে প্রমাণিত হল। উমিচাঁদ কৃতজ্ঞতায় নতশির। আর মীর মর্দন, হ্যাঁ, রাজা রাজবল্লভের সঙ্গে আমার একটা মিটমাট হয়ে গেছে, কাজেই কৃষ্ণবল্লভকেও মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। অর্থাৎ এটা মীর মর্দনকে নির্দেশ করল। তখন মীর মর্দন সেই হুকুম তামিল করে বলল যে, হুকুম জাহাপনা। সিরাজ হালওয়াল, ইউর এক্সেলেন্সি। সিরাজ বলছে, তোমার সৈন্যদের মুক্তি দিচ্ছি, কিন্তু তুমি আমার বন্দী। রায়দুল্লভকে বলছে, কয়েদি হালওয়াল, ওয়াটস আর কালেক্টকে আমার সঙ্গে পাঠাবার ব্যবস্থা করুন। মুর্শিদাবাদে ফিরে গিয়ে আমি তাদের বিচার করব। রায়তুল্লাহ বলে, জাহাপনা। এরপর সিরাজ বেরিয়ে যাবার জন্য ঘুরে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে সবাই উপস্থিত হয়ে মাথা নুয়ে সিরাজকে কুর্নিশ করল। প্রথম দৃশ্য এখানেই পরিসমাপ্তি। তাহলে এই প্রথম দৃশ্য থেকেই আমরা দেখলাম নবাবের সঙ্গে ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধ হলো ইংরেজদের, সেই দুর্গের পতন হলো, নবাব জয়লাভ করেছে। ক্যাপ্টেন কর্নেলরা, গভর্নর সহ সকলেই পালিয়ে গেছে কলকাতা ছেড়ে। তারা এখন কোথায় কীভাবে আছে আমরা তা দেখব পরের দৃশ্যে। ইতিহাসে নয়, আমরা নাটকে দেখতে হবে কী অবস্থায় আছে। তারপরে সে যারা ফোর্ট উইলিয়াম দুর্গে ছিল তাদের সকলকে গ্রেফতার করলো। তারপর সবশেষ কিন্তু সৈন্যদের মুক্তি দিল, কিন্তু হালওয়ালকে গ্রেফতার করে নিয়ে গেল মুর্শিদাবাদে। ফিরে গিয়ে তার বিচার করবে এই জন্যেই। আর এখানে আরেকটা জিনিস, কলকাতার নামটা পরিবর্তন করলে রাখলো আলীনগর। আর সেই আলীনগরের প্রশাসক কিংবা দেওয়ার নিযুক্ত করলেন রাজা মানিক চাঁদকে। শুরুতেই আমরা দেখছি নবাবের অত্যন্ত তেজোদ্দীপ্ত চেতনা, তার জয়ের গৌরবগাথা, এবং পরবর্তীতে তা কীভাবে নাটকের সঞ্চারমান প্রবাহমান হয়, ইংরেজরা কীভাবে আবার পরাজয়ের গ্লানি কেটে উঠে কীভাবে আবার যুদ্ধে সামিল হচ্ছে নবাবের প্রতিপক্ষ হিসেবে, তারা নাটকে যে গতি সঞ্চারিত হচ্ছে সেটি আমাদের লক্ষ্য করবার বিষয়। তো আজ এ পর্যন্তই। আশা করি সকলেই ভালো আছো এবং ভালো থাকবে। পরবর্তী ক্লাসের জন্যেই আমরা দ্বিতীয় দৃশ্য কিংবা দ্বিতীয় দৃশ্যের কিছু অংশ হয়তো পড়ব কিংবা না হয় আলোচনা করব। তোমরা পরবর্তী ক্লাসে আসবার আগেই দ্বিতীয় দৃশ্যটি একটু ভালো করে পড়ে নেবে, তাহলে হয়তো না পড়ে আমরা আলোচনার মধ্যেও চলে যেতে পারব। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।